আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের পার্ট 3 নিয়ে। পার্ট 3-এর আলোচনার বিষয় হলো খামার পরিচালনা বা ব্যবস্থাপনা। ইংরেজিতে বলা হয় ফার্ম ম্যানেজমেন্ট। খামার ব্যবস্থাপনার ধারণা। খামার ব্যবস্থাপনা কি, আগে আমাদেরকে সেটা জানতে হবে। খামার ব্যবস্থাপনা হলো উৎপাদনের উপাদানসমূহের মধ্যে সঠিক সমন্বয় সাধন ও সেগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে খামারের উৎপাদন নিশ্চিত করা। খামারের উপাদান কি? ভূমি, শ্রমিক, মূলধন, সংগঠন ইত্যাদি। এইগুলো হলো উৎপাদনের উপাদান। এই উপাদানগুলোর সঠিক সমন্বয় করে কোনো কিছুকে উৎপাদন করাকে খামার ব্যবস্থাপনা বলে। খামার সংগঠনগুলোর কাজ হলো সুষ্ঠুভাবে খামারের পরিচালনা করা, সর্বাধিক মুনাফা অর্জন করা এবং লোকসানের ঝুঁকি হ্রাস করা। একটি লাভজনক প্রতিষ্ঠান হিসাবে খামারকে প্রতিষ্ঠিত করতে হলে সংগঠনকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে কয়েকটি মৌলিক নীতিমালা বিবেচনা করতে হবে। এগুলো হলো: 1 নম্বর হলো ক্রমহ্রাসমান আয় নীতি, ল অফ ডিমিনিশিং রিটার্ন। উৎপাদনের অন্যান্য সকল উপাদানের পরিমাণ অপরিবর্তিত রেখে যদি কেবল একটি উপাদানের পরিমাণ বাড়ানো হয়, তবে উপাদান বৃদ্ধির সাথে সাথে প্রথমে উৎপাদন বাড়বে, কিন্তু নির্দিষ্ট মাত্রার বৃদ্ধির পর উৎপাদন বৃদ্ধি পেলেও গড় উৎপাদন হ্রাস পেতে থাকবে। একেই ক্রমহ্রাসমান আয় নীতি বলে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। কোনো একটি খামারে ধান উৎপাদনের জন্য যে সকল সার ব্যবহৃত হয়, বিশেষত রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তার ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বেশি কার্যকর। কৃষিক্ষেত্রের জমির যোগান সীমিত বলে জমি হতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করলেই যে সে হারে উৎপাদন ফলন বৃদ্ধি পাবে তা নয়, বরং দেখা যাবে খামারে শ্রম, মূলধন প্রভৃতি স্থির রেখে যদি শুধু রাসায়নিক সার প্রয়োগের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি করা হয়, তবে সে অনুসারে ফসলের পরিমাণ বৃদ্ধি পাবে না। এরপরে হলো 2 নম্বর হলো ব্যয় নীতি। উৎপাদনের লাভ লোকসান নির্ধারণে এ নীতি ব্যবহার করা হয়। উৎপাদনে 2 ধরনের খরচ হয়: ক্যাপিটাল মূলধনী বা স্থায়ী খরচের মধ্যে স্থায়ী কর্মচারীর বেতন, জমি খাজনা ও খামার নির্মাণ ব্যয়। অপারেশন আবর্তন খরচ হলো অস্থায়ী শ্রমিকের মজুরি, বীজ, সার, কীটনাশক ইত্যাদি মোট উৎপাদন খরচ। যদি মোট উৎপাদন আয়ের চেয়ে কম হয়, অর্থাৎ লাভ হয়, তবে খামার আরও মূলধন ব্যবহার করা যাবে। কিন্তু মোট উৎপাদনের
উৎপাদন খরচের চেয়ে মোট উৎপাদন আয় কম হলে খামারে মূলধন ব্যবহার করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মোট উৎপাদন আয় ও আবর্তন আয় সমান না হয়। প্রতিস্থাপন নীতি। প্রতিস্থাপন নীতি দ্বারা বোঝানো হয় উৎপাদিত পণ্যের পরিমাণ একই থাকলে এবং একটির উৎপাদন খরচ অন্যটির চেয়ে কম হলে যে পণ্যের উৎপাদন খরচ কম সেই পণ্যই উৎপাদন করতে হবে। যেমন পাটের বাজার দর কমে যাওয়ার আশঙ্কা থাকলে জমিতে পাটের পরিবর্তে ধান বা ফসল বা অন্য কোনো ফসল যেগুলোর দাম বেশি সেগুলো দ্বারা প্রতিস্থাপন করতে হবে। একে বলা হয় প্রতিস্থাপন নীতি। প্রতিস্থাপন অনুপাত বা এসআর ইকুয়াল টু নির্দিষ্ট পরিমাণ প্রতিস্থাপন ফসলের ফলন ডিভাইডেড বাই একই জমিতে চাষকৃত ফসলের ফলন। মূল্য অনুপাত বা পিআর ইকুয়াল টু চাষকৃত ফসলের একক পরিমাণের মূল্য ডিভাইডেড বাই প্রতিস্থাপিত ফসলের একক পরিমাণের মূল্য। এসআর থেকে পিআর যদি বড় হয় তখন পুরনো পণ্য বাদ দিয়ে নতুন পণ্য উৎপাদন করলে খামার লাভজনক হবে। সুযোগ ব্যয়ের নীতি। খামার ব্যবস্থাপনায় সুযোগ ব্যয়ের নীতি অনুসরণ করে খামার পরিচালনার মাধ্যমে সীমিত সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। এই নীতির মূল বিষয়বস্তু হলো কোনো নির্দিষ্ট সীমিত সম্পদ থেকে আয় তখনই সর্বোচ্চ পর্যায়ে হবে যদি বিনিয়োগকৃত প্রতি একক অর্থ থেকে বিভিন্ন বিকল্প পন্থায় ব্যবহারের ফলে প্রাপ্ত অতিরিক্ত আয় সমান হয়। যেমন টিএসটি সার উৎপাদনের জন্য উৎপাদিত জিপসাম সার বিক্রি করে আয়। খামার ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্য হল আর্থসামাজিক অবস্থা বিবেচনা করা হয় যাতে উৎপাদিত পণ্য বাজারজাত করা যায়। ফসল বিন্যাস বিবেচনা করা হয় যাতে বছরে একাধিক ফসল নির্বাচন করা যায়। নাম্বার 3, ফসল প্রক্রিয়াকরণের বিষয়টি বিবেচনা করা যাতে খামারেই সেটা গুদামজাতকরণ করা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো খামারের বাই প্রোডাক্ট ব্যবহারকরণ, যেমন খড়, পাটখড়ি, আখের ছোবড়া, তুলা বীজ, শুকনা ডাল ইত্যাদি। এবার আমরা পার্ট 4 সম্পর্কে আলোচনা করব। পার্ট 4 এর টাইটেলটা হলো মাঠ ও উদ্যান ফসলের খামার স্থাপনের পরিকল্পনা। প্ল্যানিং টু এস্টাবলিশ ফার্ম অফ ফিল্ড অ্যান্ড হর্টিকালচারাল ক্রপস। খামার স্থাপন ও পরিচালনার প্রধান বিষয় হলো পরিকল্পনা। ফসল খামার স্থাপনের পরিকল্পনার মধ্যে মাঠ ফসল ও উদ্যান ফসলের বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে। মাঠ ফসল ও উদ্যান ফসল ব্যবস্থাপনার একটি বড় বৈশিষ্ট্য হলো উদ্যান ফসলের প্রতিটি গাছ আলাদাভাবে যত্ন নিতে হয়, কিন্তু মাঠ ফসলে সমগ্র মাঠের যত্ন নিতে হয়। খামারকরণ একটি কৃষিজ ব্যবস্থা। সঠিকভাবে খামার পরিচালনার জন্য কৃষি খামারের ভূমি, শ্রমিক, মূলধন ও ব্যবস্থাপনার সমন্বয় এবং কার্যকর ব্যবস্থার প্রয়োজন। খামার স্থাপন পরিকল্পনার বিবেচ্য বিষয়টা হলো খামার স্থাপনার পূর্বে বিনিয়োগকারী বা ভূমির মালিককে কতগুলো বিষয় বিবেচনা করতে হবে। খামার ব্যবসা শুরু করার জন্য খামার নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর্থিক সক্ষমতার মধ্যেই সঠিক খামার নির্বাচন করতে হবে।
একটি খামার নির্বাচনে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা দরকার। বিষয়গুলো হলো প্রাকৃতিক ও সম্পদগত দিক। 1 নম্বর, আবহাওয়া ও জলবায়ু। এর মধ্যে রয়েছে বৃষ্টি বা তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, দুর্যোগ ইত্যাদি। কোনো এলাকায় খামার স্থাপন করতে হলে প্রথমেই জলবায়ুর কথা বিবেচনা করতে হবে, কারণ জলবায়ু শস্য, ফল, সবজি উৎপাদনে নিয়ন্ত্রক হিসাবে ভূমিকা পালন করে। নাম্বার 2, ভূমি অথবা মৃত্তিকা। ফসলের চাহিদা অনুযায়ী ভূমির উর্বরতা ও নিকাশ ব্যবস্থাপনা বিবেচনা করতে হবে। খামারের জন্য উঁচু সুনিষ্কাশিত ভূমি প্রাপ্তি নিশ্চিত করতে হবে। জমির সহজলভ্যতা, চাষযোগ্য জমি রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনা করতে হবে। কাঙ্ক্ষিত ভূমির ধরন, উঁচু, মধ্যম এবং নিম্নভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্য অর্থাৎ ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্যের পর্যালোচনা খামারের ধরন নির্ধারণে সহায়তা করবে। উদাহরণস্বরূপ বলা যায়, পাহাড়ের পাদদেশসমূহ ফসল চাষাবাদের জন্য অনুপযোগী, কিন্তু সেখানে ফলমূল উৎপাদন আর্থিকভাবে লাভজনক হতে পারে। কোনো বিশেষ এলাকা কোন ধরনের খামারের জন্য উপযোগী তা ভূমি ও মাটির প্রকৃতি দ্বারাই নির্ধারিত হয়। সেচ ও নিষ্কাশন সুবিধা। সেচের পানির জন্য খাল, বিল ও ঝিল প্রভৃতি সুবিধা থাকতে হবে। ভূমির প্রকৃতি অনুসারে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হবে। নিম্নভূমিতে স্বল্প খরচে নিষ্কাশন ব্যবস্থা তৈরির জন্য নদী বা খাল থাকা দরকার। মাটির উর্বরতার মান। শস্য উৎপাদনে মাটির গুণগত মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাটির অবস্থা উৎপাদিত ফসলের ধরন নির্ধারণ করে। যেমন দোআঁশ মাটি পাট উৎপাদনের জন্য উপযোগী, আবার পলি মাটি ধান উৎপাদনের জন্য উপযোগী। আর্থসামাজিক দিক। ভূমির মূল্য। খামার নির্বাচনে ভূমির মূল্য অনুপাতে ভূমি থেকে প্রাপ্ত লাভ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাটির উৎপাদনশীলতা। খামারের জন্য নির্ধারিত স্থানে মাটির উর্বর ও উৎপাদনক্ষম হতে হবে। অনুর্বর জমিতে ফসলের চাষ না করে গবাদি পশু বা হাঁস মুরগির খামার করা লাভজনক। যোগাযোগ, পরিবহন ও বাজার সুবিধা। খামারের সফলতার জন্য যোগাযোগ, পরিবহন, বাজার সমবায় ইত্যাদি গুরুত্বপূর্ণ। 4 নম্বর, খামারের আয়তন। পুঁজি, ভূমি এবং শ্রমের সহজলভ্যতার উপর খামার এর আয়তন নির্ভর করে। খামারের ধরন। খামারের অবস্থান, শ্রমিক সহজলভ্যতা এবং উৎপাদিত ফলনের ওপর কোনো খামার বহুমুখী না বিশেষায়িত সেটি নির্ভর করে। ফসলের ধরন। কোনো এলাকার মাটি ও জলবায়ুর অবস্থা এবং সে বিশেষ এলাকার চাহিদা অনুযায়ী ফসলের ধরন নির্ধারণ করতে হবে। খামারের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি খামারের অবস্থান কৃষিজাত কোনো শিল্প প্রতিষ্ঠানের নিকটে হয় তবে সেই খামার লাভজনক হবে। মূলধন। একটি নতুন খামার প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ বিষয় হলো মূলধন। খামারের আকার, ফসল পর্যায়, স্থায়িত্ব ইত্যাদির ওপর মূলধনের পরিমাণ নির্ভর করে। ব্যবস্থাপনা ও প্রযুক্তি কৌশল। খামার ব্যবস্থাপকদের খামার সম্পর্কিত বিষয়াদি অত্যন্ত
কার্যকরভাবে পরিচালনার সক্ষম হতে হবে। নতুন প্রযুক্তি প্রকৌশলের মাধ্যমে ফসল বিন্যাস ও চাষ পরিচালনা করতে হবে। খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তি কৌশলের মধ্যে রয়েছে খামার ডিজাইন ভিত্তিক ফসল বিন্যাস ও চাষ কার্য পরিচালনা, উৎপাদন পরিবর্তনের ক্ষেত্রে ফসল পরিবর্তন করতে চাইলে খামার বিন্যাস প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে হবে। খামার বিন্যাস পরিকল্পনা, নতুন পরিকল্পনা গ্রহণের পরও বিভিন্ন সময়ে খামারের পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। এর কারণ হলো খামারের পশু ও যন্ত্রশক্তির পরিবর্তন, উৎপাদন কৌশল পরিবর্তন এবং প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি। শক্তির পরিবর্তনের ক্ষেত্রে যেমন কৃষক পশুর পরিবর্তে ট্রাক্টরের শক্তি ব্যবহার করতে চায়, এক্ষেত্রে পুরনো পরিকল্পনা বা বিন্যাস প্রযোজ্য হবে না, কারণ এজন্য জমির আয়তন বড় হতে হবে যাতে বড় ট্রাক বা ট্রাক্টর চলাচল করতে পারে। একটি দেশি লাঙল দিয়ে দিনে কেবল 1 থেকে 2 বিঘা জমি চাষ করা যায়, সেখানে 47 হর্স পাওয়ারের একটি ট্রাক্টর দিনে 20 বিঘা জমি চাষ করতে পারে। তাই ট্রাক্টরের সহজ ও কর্মদক্ষ পরিচালনার জন্য জমি বড় হতে হবে। খামারের নকশা ব্যবস্থাপনা, খামার নকশা ব্যবস্থাপনা বলতে খামারে জমি, বাড়ি, রাস্তা, নালা, নকশায়ন ইত্যাদির পরিকল্পনা ভিত্তিক পরিচালনাকে বোঝায়। খামার বিন্যাস পরিকল্পনার সময় যে সকল বিষয়াদি খেয়াল রাখতে হবে সেগুলো হলো: মূল খামার, 100 হেক্টরের বেশি জমি বিশিষ্ট খামারের জন্য অবশ্যই খামারের ব্যবস্থাপনা পরিকল্পনা করা প্রয়োজন। একটি ফসল উৎপাদনকারী খামারে দানা ফসল, তেল ফসল, ডাল ফসল, ফল ইত্যাদি সবজি খামার থাকতে হবে। ব্লকে বিভক্তকরণ, খামারকে ফসল বা মৌসুম ভিত্তিক ব্লকে বিভক্ত করতে হবে, যেমন ব্লক এ, ব্লক বি, ব্লক সি। ব্লকগুলোকে প্লটে বিভক্তকরণ, ফসলের উৎপাদন পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ব্লককে আরও ছোট ছোট প্লটে বিভক্ত করতে হবে, যা পুরো বছরে যত ধরনের ফসল উৎপাদন হয় তার গুণনীয়ক। প্লটের আয়তন এবং আকৃতি, সাধারণত ফল বাগানের প্লটের আকার মাঠ ফসলের প্লটের আকারের তুলনায় বড় হতে হবে। সবজি ফসলের ক্ষেত্রে নিবিড় ব্লক প্রয়োজন। খামারের রাস্তা, খামারের রাস্তাকে 2 ভাগে ভাগ করা যায়: মূল রাস্তা ও শাখা রাস্তা। গ্রামে রাস্তা অথবা মহাসড়কের সাথে মূল রাস্তা সংযোগ করতে হবে। খামার দালান, খামারের সহজ এবং দক্ষ পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দালান, যেমন অফিস, গুদাম, ফসল প্রক্রিয়াকরণ ছাউনি, গোয়াল ঘর, লেবার ছাউনি ইত্যাদি থাকতে হবে। দালান বিন্যাস 2 ভাগে ভাগ করা যায়: এক হলো বিক্ষিপ্তভাবে এবং একত্রিতভাবে। বিক্ষিপ্ত বিন্যাসে খামার দালানগুলো বিভিন্ন অবস্থানে তৈরি করা হয়। এই বিন্যাসের সুবিধা হচ্ছে সর্বনিম্ন উর্বর জমিতে দালান করা যায়। অসুবিধা হচ্ছে দালান তৈরির খরচ বেশি। একত্রিত বিন্যাসের ক্ষেত্রে সকল দালান এক জায়গায় হওয়ায় তৈরি খরচ তুলনামূলকভাবে কম।
7 নম্বর হলো মাড়াই ঘর। খামার গোডাউনের সামনে মাড়াই ঘর ও প্রক্রিয়াকরণ ঘর তৈরি করতে হবে। 8 নম্বর বেড়া। বেড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খামারের সীমানা তৈরি, বুনো জন্তু হতে খামার প্রতিরক্ষা এবং চুরির হাত থেকে রক্ষা পাওয়া, তাই পরোক্ষভাবে একটি খামারের লাভ বাড়ায়। আয়ের পরিমাণ মাথায় রেখে কৃষক বেড়ার প্রকার নির্ধারণ করেন। সবচেয়ে প্রচলিত বেড়া হচ্ছে কাঁটাতার দিয়ে বেড়া। সাধারণত তৈরি বেড়া বেশি উঁচু করা হয় না। 9 নম্বর ফটক বা গেট। খামারের একটি মূল ফটক বা মূল দরজা থাকতে হবে। মূল রাস্তায় এটির অবস্থান আবশ্যক। এছাড়া মানুষের প্রবেশ করার জন্য কিছু গেট থাকতে হবে। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা হলো একটি খামারের নকশা। ব্লক 5টি। একটি খামারের ব্লক হয় 5টি। 5টির মধ্যে অফিস, কর্তনোত্তর, বাগান ও গুদাম 5 একর, স্থায়ী ফসল 30 একর, মৌসুমী ফসল 40 একর, নার্সারি 15 একর, রাস্তা ও স্থাপনা 10 একর, মোট 100 একর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।